তখন একটা গন্ধ থাকে। বিকেলে শুকনো রোদ আর পাতার ঘ্রাণ মিশিয়ে তৈরি হয় এক অভিমন্য যাত্রার পথ। হঠাৎ কেউ কাশি দিলে বা দূরে কোনো সাইকেলের ঘণ্টা বাজলে মনে হয় এই নীরবতা কারো অপেক্ষায় বসে আছে। সন্ধ্যা যেন এক অভিমানী প্রেয়সী, ধীরে ধীরে রাত্রির আঁচলে মুখ লুকোতে চায়। সন্ধ্যা একটু রাত হতেই ঘুম ভাঙল রাতের। ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে কিছুটা চমকে গেল রাত। সে রুমে এলো কখন? রুদ্ধকে খাটের অপর পাশের উল্টো হয়ে বসে থাকতে দেখে অবুঝ স্বরে জিজ্ঞেস করল, আমি এখানে কেন? রুদ্ধ ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ রাতের এমন কথায় তার দিকে তাকিয়ে বলে, কোথায়? আমি বিছানায় কেন? তাহলে কি তোমার বাথরুমে থাকার কথা ছিল নাকি খাটের তলে? আরে বলুন না, আপনি এমন করেন কেন? আমি এখানে আসলাম কিভাবে? কোলে তুলে নিয়ে এসেছি, আবার নিয়ে দেখাবো? রাত রুদ্ধের কথা শুনে কপাল কুঁচকাল। সমস্যা কি এই লোকের? একটু ভালোভাবে কথা বলতে পারে না? এমনিতেই সকালে করা ব্যবহারের জন্য রাত কিছুটা ক্ষেপে আছে রুদ্ধের উপর। বিরক্ত কণ্ঠে বলল, না লাগবে না। যাও, আমার জন্য এক কাপ কফি করে নিয়ে আসো। হুম। রাত রুম থেকে বের হতেই রুদ্ধের হঠাৎই খেয়াল হলো মেয়েটা সারাদিন না খেয়েছিল। উড়ুর ওপর থাকা ল্যাপটপটা পাশে রেখে নিচে নেমে আসলো রুদ্ধ। রাত নিচে নেমে দেখে লিভিং রুম একদমই ফাঁকা, কেউ নেই সেখানে। রাত বেশি না, মাত্র সবে 7:30 বেজেছে। রাত ভাবলো হয়তো যে যার রুমে আছে। তারপর নীরবে পা বাড়ালো রান্নাঘরে। কফি বানাতে পানি গরম দিতেই রান্নাঘরে হাজির হলো রুদ্ধ। একটা প্লেটে খাবার বেড়ে রাতের হাত ধরে টেনে নিয়ে গেল ডাইনিং টেবিলের কাছে। তারপর তাকে প্লেটটা দিয়ে বসিয়ে দিয়ে বলল, খেয়ে নাও আগে। রাত রুদ্ধের দিকে পিট পিট করে তাকালো। এই লোক কিভাবে বুঝলো যে সে সারাদিন বলতে গেলে না খেয়েছিল? রাত কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। রুদ্ধ তখন পা বাড়ালো রান্নাঘরে কফি বানাতে। কফি বানানো শেষ হতেই সে কফির কাপ নিয়ে নিজের রুমে চলে গেল। রাত খাবার খেয়ে আবার চুপচাপ চলে গেল রুমে। রুমে গিয়ে দেখলো রুদ্ধ কফি খাচ্ছে এবং ফাইলের কিছু কাগজপত্র ঠিক করছে। খাটের পাশে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে কফির কাপে চুমুক দিচ্ছে রুদ্ধ, আর জহুরি চোখ দুটো স্থির করে রেখেছে রাতের দিকে। মেয়েটার হুটহাট করে কি হয় ভেবে পায় না রুদ্ধ। এই যে এখন এক কোণায় বসে চুপ করে আছে, চোখগুলো সামনের দিকে দিয়ে। রুদ্ধ ভাবে এই মেয়ের ঘাড়ের ভূত উঠল নাকি আবার। পরক্ষণেই ভাবলো উঠলে উঠুক, তাতে তার কি। তাকে এসে না খামছে ধরলেই হলো। চোখ সরিয়ে নিজের কাজে মনোযোগ দিল রুদ্ধ। রাতে খাবার টেবিলে সবাই একত্রে হলো রাতের খাবার খেতে। জামিনা বানু নিজের রুমে। সে রাতের খাবার রাত 8টার মধ্যে শেষ করে। রাত যেহেতু ঘণ্টাখানেক আগেই খেয়েছে, তাই সে আর খেতে বসেনি। রুদ্র আর শুভ্রা পাশাপাশি বসে রাত আর রুদ্রের গাড়িতে বসে তোলা সেই ছবিটা নিয়ে ফিসফিস করে গসিপ করছে আর খাচ্ছে। খাওয়ার মাঝেই আহাদ আব্রাহাম রুদ্রের উদ্দেশ্যে বলে, রুদ্ধ, আগামীকালকে তুমি আর রাত মামনি খুলনা যাচ্ছ। আমি কোথাও যেতে পারবো না বাবা। ভার্সিটিতে আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে, এই মুহূর্তে কোথাও যাওয়া সম্ভব না। রুদ্ধের এমন কথা শুনে মুখ চুপসে এলো রাতের। মন খারাপ হয়ে গেল তার। মাথা নিচু করে চুপ করে শুভ্রার চেয়ারের পেছনে দাঁড়িয়ে রইল। আহাদ আব্রাহাম বললেন, তুমি না বললেই তো আর হবে না। এমনিতেই বিয়ের কোনো অনুষ্ঠানই করতে পারলাম না তোমার জন্য। এখন যেতুটুকু নিয়মকানুন আছে তাও কি তুমি পালন করতে দিবে না আমাদের? আগামীকালকের মধ্যেই তোমরা রওনা হবে, তাই আজ রাতের মধ্যেই সব গুছিয়ে ফেলো। কিন্তু বাবা আমি। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। আর কোনো অজুহাত দেখাতে হবে না আমাকে। আগামীকালকেই তোমরা খুলনা যাচ্ছ। বাবা প্লিজ, আমাকে এসব বিষয় নিয়ে জোর করবেন না। আপনি নিশ্চয়ই চাচ্ছেন না আমি এখন বাড়ি ছেড়ে চলে যাই। আমি আপনাকে বলেছি আমার কালকে যাওয়া সম্ভব নয়। যদি খুব প্রয়োজন পড়ে তাহলে ড্রাইভার দিয়ে পাঠিয়ে দেন এই মেয়েকে। আমি নিয়ে যেতে পারবো না কাউকে। তারপর আধ খাওয়া প্লেট ফেলে রেখে উঠে চলে গেল রুদ্ধ। সেদিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রানু বেগম। মাথা নিচু করে আছে রাত। প্রচণ্ড খারাপ লাগছে তার। সকাল থেকে রুদ্ধ তার সাথে একের পর এক খারাপ ব্যবহার করেই যাচ্ছে। এমন কেন লোকটা? বাড়ি যাওয়ার জন্য মন কান্না করছে তার, কিন্তু মা বাবার ওপর অভিমান করেছে বলে ফোন দিয়ে তাদের বলতে পারছে না। রাতের চোখ ভরে আসতে চাইল, কিন্তু সবার সামনে নিজেকে সামলে নিল রাত। শুভ্রা কানে এয়ারপোর্ট গুজে সাফির সাথে গ্রুপ স্টাডি করছে। নেক্সট উইকে তাদের একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তখনই সাফি ভীষণই অসহায় স্বরে বলল, কেন হোয়াট বেব, আজকে আমার লুঙ্গি পরে ঘুমাইতে হবে। উফ, বুঝলাম না মুসলমানের দিছে ছোটটার
তাহলে আমাকে কেন লুঙ্গি পরে বসে রাখতে চায় আব্বা আম্মা? আরে রিল্যাক্স বেবি, তুমি বোঝো না, তুমি লুঙ্গি পরতেছো দেখেও একটু উৎসাহ পাবে, তাই জন্য তোমাকে লুঙ্গি পরায় রাখছে। বালের উৎসাহ! রাত্রে বলে একটু ঠিকভাবে ঘুমোতেও পারে না। পা নাড়াইলে মনে হয় এই বুঝি সবকিছু বেরিয়ে গেল। আমার কাছে না একটা জবরদস্ত আইডিয়া আছে, শুনবা? না থাক, মাফ করো না আমাকে। গতকালকের মতো লুঙ্গির নিচে ট্রাউজার পরে ঘুমাইতে পারবো না। গরমে ভিতরে আগুন জ্বলে ধোঁয়া উঠতে থাকে। আরে বেটা শোন তো আগে, লুঙ্গিটাকে সেফটি পিন দিয়ে আটকায় পায়জামার মতো করে প্যাঁচায় পরলেই তো হয়। ওই যে তুমি যেমনে ছবি তোলার জন্য শাড়ি লুঙ্গির মতো প্যাঁচায় পড়ো, অমনে নাকি? হ, আচ্ছা ওয়েট, দেখি ট্রাই করে। দেখো সেফটি পিন আবার অন্য জায়গায় ঢুকাই ফেললো না। আরে কি বলো হচ্ছে, দুষ্টু দুষ্টু করো না তো, নটি গার্ল। আহারে হাব বেটা। আহু রুদ্রকে ভিডিও কলে কুষ্টিয়া তার নানা বাড়ি থেকে আহুর বাবার জন্য তার মা কালারফুল লুঙ্গি এনেছে, সেটাই দেখাচ্ছে এক এক করে। রুদ্র তা দেখে কপাল কুঁচকে বলল, এটা আবার কেমন লুঙ্গি, তাও আবার কমলা রঙের লুঙ্গি? কি শাড়ি পাইছো তোমরা? তুমি তো দেখি বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে কিছুই জানো না। লুঙ্গি কত রঙের হয়? হোক, রাখো এখন এগুলো। ধুর, আজব, এমন করো কেন? লুতুপুতু ছাড়া আর কিছু কি মাথায় ঘুরে না? সবসময় উল্টাপাল্টা কথাই বলতে হবে নাকি তোমার সাথে আমার? শুনো মাতারি, ভবিষ্যৎ বাতার লাগি আমি তোমার। আমার সাথে লুতুপুতু কথা বলবা না তো কার সাথে বলবা? পারবো না, ফোন কাটো। বলেই মুখের উপর ঠাস করে ফোনটা অফ করে দিল আহু। রুদ্র হতাশ চোখে সেদিকে তাকিয়ে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। ভীষণ ক্লান্ত আছে। ভবিষ্যৎ আড্ডার বাচ্চার মায়ের রাগ পরে ভাগানো যাবে, আগে কড়া করে একটা ঘুম প্রয়োজন। রাত বাজে 1:35। রুদ্ধের উপর রাগ করেছিল বলেই রাত আর ঘুমোতে আসেনি একবারের জন্যও। সে ভেবেছিল আজ শুভ্রার সাথে ঘুমিয়ে পড়বে, কিন্তু সে রুমের দরজা বন্ধ দেখে আর যেতে পারেনি সে। বাধ্য হয়ে আবার ফিরে আসতে হলো রুদ্ধের রুমে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়ে হাতে পায়ে অলিভ অয়েল মেখে নিল। তারপর সোফার ওপর থাকা কুশন বালিশ নিয়ে তার এবং রুদ্ধের মাঝ বরাবর রেখে দিল। তার উপর রাখলো তার মাথার বালিশটা। তারপর রুদ্ধের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে ঠোঁট পাকিয়ে ঘুমিয়ে পড়ল উল্টো দিক ফিরে। রুদ্ধ চোখের উপর হাত দিয়ে শুয়েছিল এতক্ষণ, এখনও ঘুমোয়নি সে। রাতের এমন কাণ্ডে লড়াটে ভাঁজ পড়ল তার। রাত উল্টো পাশে শুয়ে ফোঁপাতে শুরু করেছে। প্রচণ্ড কান্না এসে তার। মায়ের সাথে কথা বলার জন্য মনটা প্রচণ্ড ছটফট করছে তার, কিন্তু কাউকে বলতে পারছে না, আবার ফোনও দিতে পারবে না। কি সমস্যা কি তোমার? বউগিরি করতে গিয়ে মাথার তার সব ছিঁড়ে ফেলেছো নাকি? মাঝখানে বালিশ রেখেছো কেন? তুমি জানো না পুফি ঘুমায় এখানে? উত্তরে ওপাশ থেকে কোনো আওয়াজ না আসলে রুদ্ধ এক টান দিয়ে রাতকে তার দিকে ফেরালেই রাতের অশ্রুসিক্ত চোখ দুটোর দিকে তাকিয়ে কিছুটা হকচকিয়ে যায়। আকস্মাৎ মেয়েটাকে কান্না করতে দেখে কিছুটা ঘাবড়ে গেল। কি হয়েছে? কান্না করছো কেন? আমি তো তোমাকে কিছু বলিনি, বকিনি তো। রাত কিছু না বলে বরং কান্নার বেগ আরও তীব্র হয়ে ওঠে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। বুক কেঁপে ওঠে তার। রাতের কান্নার বেগ বেড়ে গেল আরও। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। পুফিও তার কান্না শুনে মিউ শব্দ করে পিটপিট করে তাকিয়ে রইল তার দিকে। রুদ্ধ বুঝে উঠতে পারল না এই মেয়ে হঠাৎ কাঁদছে কেন। চুপ, কান্না থামাও এখনই। কিন্তু রাত থামল না, বরং কাঁদতে কাঁদতে হেসকি উঠিয়ে ফেলল সে। তীব্র টানে রাতকে তার দিকে ফিরিয়ে নেয়। উপায় না পেয়ে হ্যাঁচকা টানে বুকে আগলে নিল রুদ্ধ রাতকে। আলতো হাতে রাতের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সে। তারপর মৃদুস্বরে জিজ্ঞেস করল, কান্না করছো কেন? কিন্তু রাত তখনও নিশ্চুপ। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের ভারী শব্দ আর থরথর করে কাঁপতে থাকা তার শরীর। রাত ফোপাতে ফোপাতে খামচে ধরে রুদ্ধের টি শার্ট, নাক গুজে দেয় তার পুরুষালীর শক্ত বুকে। সঙ্গে সঙ্গেই কেঁপে উঠল রুদ্ধ। রাত তখনও তাকে খামচে ধরে রেখেছে, নাক টেনে টেনে কেঁপে উঠছে হেসকি দিতে দিতে। নখে আঁচড়ে কেটে বসে আছে তার বুকে, ঠোঁট কাঁপছে তার এখনও। রুদ্ধ তাকে শুইয়ে দিতে গেল, কিন্তু রাত তাকে ছাড়ল না। রুদ্ধ কিছু বলে না আর, শুধু রাতের চুলে আলতো করে আঙুল বুলিয়ে যায় আর তাকে নিয়েই শুয়ে পড়ে। আলতো করে শান্ত স্বরে বলে, রাত,
কিন্তু রাত এবারও উত্তর দিল না। রাত শক্ত করে আবদ্ধ করে নেয় নিজেকে রুদ্ধের বাহুতে। তারপর ধীরে ধীরে রাতের দেহ স্তব্ধ হয়ে আসে। কান্নার ঢেউ যেন ক্লান্ত হয়ে গিয়ে সরে যায় তার চোখের কোণ থেকে। ঘুম এসে আলতো করে জড়িয়ে ধরে তাকে। রুদ্ধের বুকের ঠিক মাঝখানে মাথা রেখে সে আস্তে করে চোখ মুছে ফেলে। রুদ্ধ নিচু গলায় বলে, কাঁদছো কেন? রাত চুপ করে থাকে, কিন্তু বুকের ভেতর স্পষ্ট শোনা যায় তার হৃদয়ের কাঁপুনিটা। রুদ্ধ আলতোভাবে চুল সরিয়ে মুখের কাছে ঠোঁট নামিয়ে ফিসফিসিয়ে বলে, মন খারাপ কেন? রাত চোখ খুলে তাকায় রুদ্ধের দিকে। চোখ জোড়া ভেজা, কিন্তু তাতে এক অদ্ভুত উষ্ণতা। রাতের মুখটা ভিজে আছে চোখের পানিতে। চোখ দেখে মনে হচ্ছে যেন চাঁদের গায়ে বৃষ্টি নেমেছে। এত সুন্দর করে কেউ কাঁদে? রুদ্ধ রাতের গাল ছুঁয়ে দিল, আলতো করে মুছে দিল চোখের করে লেপ্টে থাকা অশ্রুকণা। রাত একটুও কথা না বলে বুকের আরও কাছে মুখ গুজে দেয়। রুদ্ধ তার কপালে ঠোঁট ছুঁয়ে রাখে কিছুক্ষণ। নিজের অজান্তে নীরবতা ভরে ওঠে এক অদ্ভুত ভালো লাগার মাধুর্যে। রাতের ফোলা ফোলা চোখের চাহনি ঘোর লাগিয়ে দিচ্ছে রুদ্ধের। কান্না করায় চোখের পাপড়ি ভিজে ভারী হয়ে আছে। গোলাপি ঠোঁট জোড়াও কাঁপছে মৃদু তালে, যা বেসামাল করে দিল রুদ্ধকে। রুদ্ধের ছুঁয়ে দিতে ইচ্ছে করল রাতের ঠোঁট জোড়া। রাত তখনও নিঃশব্দে, চোখ দুটো আধা ভেজা লালচে। রাতের গাল জুড়ে জল শুকিয়ে যাওয়ার রেখা জল জল করছে। চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে ছড়িয়ে আছে। রুদ্ধ তাকিয়ে থাকে সেই মুখটার দিকে চুপচাপ, হৃদয় বিস্ফোরণের মতো নিস্তব্ধতায়। রাত সারা দুনিয়া ভুলে এক নিঃশ্বাসে হারিয়ে যায় রুদ্ধের বাহুর উষ্ণতায়। তার ঠোঁটের কোণায় একটা শান্তির রেখা খেলে যায় এক টুকরো ভালোবাসার মতো, তলিয়ে যেতে থাকে গভীর নিদ্রায়। কিছুক্ষণ পর রুদ্ধ নিজেও ঘুমে তলিয়ে পড়ে রাতকে এক হাতে আগলে নিয়ে। পফিও গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে রুদ্ধের বুকের যে পাশে রাত মাথা রেখেছে সেখানে গোল হয়ে বসে রাতের মাথার কাছে মাথা রেখে ঘুমানোর জন্য হাফসি তুলল সে। বাইরে ভোর রাতের প্রান্তে দাঁড়িয়ে হালকা মৃদু বাতাস বইছে, ঠিক যেন কারো দীর্ঘশ্বাসে লেগে থাকা নরম স্পর্শ। সেই বাতাস নিঃশব্দে ঘরের বারান্দার সফেদ পাতলা পর্দা বেয়ে ঢুকে পড়ে ভেতরে। পর্দাতে আলতো করে নাড়িয়ে যায়, কানের কাছে ফিসফিস করে বলে যায় কোনো অদৃশ্য কবিতা। এই বাতাসেই ভেসে আসে রঙ্গনা ফুলের নরম ঘ্রাণ, সাদা কুমারী রঙ্গনার পবিত্র স্নিগ্ধ সুগন্ধ। তার সঙ্গেই মাধবীলতার সুবাস, এক অদ্ভুত মিষ্টি ঘোরের মতো, যেন কারো গোপন চিঠিতে ভেজা পারফিউমের ধারা। গন্ধগুলো একে অপরের সঙ্গে মিশে গিয়ে এক অলিখিত সুর তৈরি করেছে বাতাসে। সেই সুরে ঘরটা যেন মুহূর্তের জন্য কোনো অন্য জগতের দরজা খুলে দেয়। সব কিছু থমকে থাকে কিছুক্ষণ, ঘড়ির কাঁটা, নিঃশ্বাস, চেনা ভাবনাগুলো। রাত তখনও নিদ্রায় ডুবে, রুদ্ধ পাশে শুয়ে। বাইরের এই বাতাস, এই সুবাস যেন ঘরের ভিতরেও ঢুকে পড়েছে কোনো অদৃশ্য গল্প হয়ে। ঘুম ভেঙে যায় রাতের। রাত চোখ মেরে পিটপিট করে তাকানোর চেষ্টা করলো। ঘুম ঘুম চোখে তাকালো সে। তখন ঘর জুড়ে ছড়িয়ে আছে কোমল রোদ্দুরের আলো। জানালার ফাঁক গলে সূর্য রোশনি এসে পড়েছে খাটের উপরে, সোনালি আবরণে মুড়ে রেখেছে সকালটাকে। রাত ধীরে ধীরে উঠে বসতে গেলেই আলতো চাপ লাগে তার উদরে। সেদিকে তাকাতেই দেখে রুদ্ধ তার ডান হাতে আবদ্ধ করে রেখেছে তার কোমর। রাতের চোখের পাতায় এখনও ঘুমের কিছুটা ওজন রয়ে গেছে, কিন্তু মন জুড়ে আশ্চর্য প্রশান্তি খেলে গেল মুহূর্তেই। রুদ্ধ এখনও ঘুমিয়ে, নিঃশ্বাস পড়ছে ভারী ভারী তার তালে। পুরুষালী চওড়া বিশাল বুকে ওঠানামা করছে সূর্যের আলোয় ঝিকিমিকি হয়ে ওঠা চাদরের রেখায়। রাত তাকিয়ে থাকে নিঃশব্দে। রুদ্ধের ঘুমন্ত মুখটা তাকে অদ্ভুত এক আকর্ষণ করছে। রুদ্ধে ভ্রু দুটো সামান্য কুঁচকে আছে সব সময়ের মতো। নাকের রেখা, ঠোঁটের বাঁক, গালের কৌণিক ছায়া, সব কিছু মিলিয়ে তাকে অসম্ভব আকর্ষণীয় করে তুলেছে, যেন নিখুঁত কোনো ভাস্করের হাতে গড়া। তার উজ্জ্বল কপালে পড়ে থাকা কিছু চুল সকালের আলোয় ছায়ায় সোনালি হয়ে উঠেছে। এই ঘুমন্ত রূপ নির্দ্বিধায় আর নির্ভার এমনভাবে মুগ্ধ করে যে রাত নিজের নিঃশ্বাস টের পায় না। সে বুঝতে পারে না পুরুষটি এমন মোহময় কেন। এটা কি তার নিস্তব্ধতা, নাকি তার তীব্রতা, নাকি সেই কোমলতা যা এত দৃঢ় বুকের গভীরে লুকিয়ে রাখা। রাত নিঃশব্দে তাকিয়ে থাকে সেই ঘুমন্ত মুখের দিকে, যেন সময় একটিও না নড়ে, যেন এই দৃশ্যটা অনন্তকাল স্থির হয়ে থাকে তার চোখে।
এ এক নিঃশব্দ প্রেম। রাতের এই মুহূর্তে রুদ্ধের থেকে ছাড়তে ইচ্ছে না হলেও আলতো হাতে নিজেকে ছাড়িয়ে নিল রুদ্ধের দৃঢ় বন্ধন থেকে। তারপর উঠে গিয়ে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। সে বের হয়ে পড়বে ভার্সিটির উদ্দেশ্যে। আজ একা যাবে সে। রুম থেকে নিচে নামতেই রানু বেগম তাকে সকালে নাস্তা করতে বললেন। সে কোনো মতে একটা রুটি খেয়ে উঠে দৌড় লাগালো ভার্সিটির উদ্দেশ্যে। সকালের ক্লান্ত আলো ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের চারপাশে। গাছে গাছে শালিকের ডাক, দূর থেকে ভেসে আসতে লাগলো ভ্যান গাড়ির ঘণ্টার শব্দ। রাত ধীর পায়ে হাঁটছিল ক্যাম্পাসের মূল ভবনের দিকে। মাথায় হালকা বাতাস লেগে চুলগুলো নড়ছিল। আজ তার পরনে হালকা আকাশি রঙের একটা থ্রি পিস। চারপাশে চোখ বুলিয়ে দেখতে দেখতে হাঁটতে লাগলো সে। ঠিক তখনই ঠাস আচমকা ধাক্কা খেলো সে একজনের সাথে। দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠল, আউচ! রাত সামলে দাঁড়ানোর আগেই দেখতে পেল একটা ছেলে প্রায় হুমড়ি খেতে খেতে সামনে নিচ্ছে নিজের ভারসাম্য। তার হাত থেকে কয়েকটা বই পড়ে গেছে মাটিতে। গায়ে হালকা খয়েরি শার্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, আর চুলগুলো যেন সদ্য ঘুম ভেঙে উঠে আসা। সরি, আমি আমি আসলে দেখছিলাম না ঠিকমতো। ছেলেটা মুখ কাচুমাচু করে মাথা নিচু করে বলল। তার কণ্ঠে বিব্রতের ভাব স্পষ্ট ফুটে উঠেছে। রাতও একটু হতবাক। সে নিচু হয়ে বইগুলো তুলতে সাহায্য করতে গিয়ে বলল, না না না, আমিও দেখছিলাম না ঠিক। আসলে আমার চোখ তখন আরেক দিকে ছিল। আমিও সরি। ছেলেটা হালকা হেসে বলল। সমস্যা নেই, আমি একাই করতে পারবো। রাত থমকে গেল। সে তাকালো ছেলেটার দিকে। এতটা সহজ সরল হাসি ছেলেটার মুখে। চশমার পেছন থেকে উকি দিচ্ছে এক জটিল সরলতা। রাত বলল, তুমি কোন ডিপার্টমেন্টে? ছেলেটা হাসল। পদার্থবিজ্ঞান। আজকে প্রথম ক্লাস করতে আসলাম। রাত হাতের বইগুলোর দিকে ইঙ্গিত করে বলল। এই বইগুলো কিসের জন্য? ছেলেটা বইগুলোর দিকে তাকিয়ে বলে, ও, এগুলো তো কিছু থ্রিলার বই। একটু আগে লাইব্রেরি থেকে নিয়ে আসলাম পড়ার জন্য। রাত চমকে তাকালো ছেলেটার দিকে। তুমি এত পড়ো? ছেলেটা একটু মাথা নিচু করল। হ্যাঁ, মাঝে মাঝে পড়া হয়। রাত নরম সুরে মাথা নিচু করে উত্তর দিল। ভালো তো। তা নাম জানতে পারি? ছেলেটা মুচকি হেসে জবাব দিল, আমার নাম মাফরুজ। ও, আমি রাত। তো তুমি আর আমি একই ডিপার্টমেন্টে। আর একটু পরেই তো ক্লাস শুরু হবে। চলো ক্লাসরুমে যাই। ক্লাসে আসতেই তাদের সঙ্গে যোগ দিল উপমা এবং মাফি। মাফি তখন মাথায় হাত দিয়ে বসেছিল। রাতকে দেখতেই বলে উঠল, এই মহিলা, তোর সমস্যা কি? এতক্ষণ লাগে কেন আসতে? জামাই ছাড়া থাকতে মন চায় না, তাই না? তখনই পাশ থেকে গা দুলিয়ে হাসতে হাসতে বলে উঠল উপমা, যেমন তুই তোর ব্যাটা ছাড়া থাকতে পারোস না। চুপ থাক মহিলা। এই, আমাকে মহিলা বলবি না, আমি মহিলা না। তাদের এমন কথোপকথন শুনে মাফরুজ ফিক করে হেসে ফেলল। তার হাসি শুনে মাফি এবং উপমার দুজনেই কথা থামিয়ে তার দিকে তাকালো। মাফি মাফরুজকে দেখে ভ্রু উঁচিয়ে বলল, ও মা, এটা কাকে ধরে আনলি মহিলা তুই? এই, তোর না অলরেডি একটা জামাই আছে? দুলাভাই জানে এগুলো যে তুই আরেক বেটার হাত ধরে ঘুরে বেড়াচ্ছিস? তুই কে গো বাবা? হারিয়ে গেছো নাকি? মাফরুজ মাফির কথায় বিষম খেল। চশমার ফাঁক দিয়ে আর চোখে তাকালো মাফির দিকে। রাত মাফরুজকে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। মাফি আবার বলল, এই অবলা 6 ফুটের শিশু টাইপ ছেলে তাহলে আমাদের ক্লাসমেট? ওহো, আমি অবলা না আপু, ভণ্ডামি শুরু করলে বুঝবেন তা। ও মা, ছেলে বলে কি? আচ্ছা বাবা, কইরো, আমরাও দেখবানি তোমার বন্ডামি। উপমা এতক্ষণ ধরে মাফরুজের হাতের বইগুলো খেয়াল করে দেখছিল। মাফির কথা শেষ হতেই সে সাথে সাথে বলে উঠল, এত বই তুমি কই থেকে চুরি করলা মামা? আরে চুরি করতে যাব কোন দুঃখে? এগুলো লাইব্রেরি থেকে নিয়ে এসেছি। মাফি পাশে বসে গালে হাত দিয়ে বলল, তা এতগুলা বউ অ্যাডাপ্ট করে যে নিয়ে আসলা, এগুলো পালবা কখন? পালবো না, গিলবো। কেমনে? টমেটো সস লাগিয়ে? পান্তা ভাতার মরিচ পোড়া দিয়ে। আহা, সেই স্বাদ মাম্মা। সসের সাথে মেয়োনিজ ফ্রি থুকু, আই মিন পান্তা ভাতের সাথে মরিচ পোড়া ফ্রি।
তাদের এমন কথোপকথনে হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাদের দিকে রাত আর উপমা। তারা চারজন যে একই গোয়ালের গরু তা ভালোই বুঝল রাত। এভাবেই চার বন্ধু আলাপ জমিয়ে গল্প জুড়ে বসলো আর আড্ডা দিতে লাগলো।